নমস্কার বন্ধুরা, শিউলির সাথে গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুনব উর্দু সাহিত্যের জনপ্রিয় গল্প ঘরণী। গল্পটি লিখেছেন ইম্মত চুগতাই আর বাংলায় অনুবাদ করেছেন অরুণা মুখোপাধ্যায়। গল্পটি শুরু করার আগে তোমাদের বলি, যদি গল্পটি শুনে তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শুরু করছি উর্দু সাহিত্যের জনপ্রিয় গল্প ঘরণী। মূল রচনা ইম্মত চুগতাই, বাংলায় অনুবাদ অরুণা মুখোপাধ্যায়। যেদিন মির্জার নতুন ঝি লাজো ওর বাড়ি কাজে লাগলো, গোটা পাড়ায় সাড়া পড়ে গেল। যে ম্যাথর দুবার ঝাড়ু লাগিয়েই সরে পড়ত, সে এখন মেঝে চেঁচে পুছে তকতকে করে যাচ্ছে। যে গোয়ালা দুধে জল মিশিয়ে ঠকিয়ে যেত, এখন বাড়ি থেকে ফুটিয়ে দুধ আনতে শুরু করেছে। এত ঘন দুধ যে রাবার বলে ভুল হয়। কে যে এত বাসনা নিয়ে লাজো নাম রেখেছে? লাজোর দুনিয়ায় তো লজ্জা শরমের বালাই বলে কিছু নেই। কে জানে কোথায় আর কার পেট থেকে পড়েছে। পথে গড়িয়ে সরিয়ে লোকের ফেলে দেয়া কুড়িয়ে খেয়ে এত সমর্থ হয়ে উঠেছে যে কেড়ে কুড়ে নিজেই পেট চালিয়ে নিতে পারে। ও যৌবনে পা দিতে দেখা গেল শরীরটাই ওর একমাত্র সম্পদ। খুব চটপটি ওর সমবয়সী ছেলে ছোকরাদের পাল্লায় পড়ে জীবনের নিষিদ্ধ রহস্য শিখে নিয়ে লাগাম ছাড়া উটের মতো হয়ে উঠল। দরাদরি করা তো ওর স্বভাবের বাইরে। হাতে যা আসে তাই ঢের। নগদ না পেলে ধারই সই, আর তাও যদি কপালে না জোটে তো খয়রাত। তাই কিরে, তোর লজ্জা করে না নাকি? লোকেরা শুধোয়। করে তো। নিজের বেহায়াপনায় ও কুকড়ে যায়। একদিন দেখবি পোয়াতি হয়ে টক চাটবি। লাজো কবেই বা তার পরোয়া করেছে? ও তো টক মিষ্টি সব কিছু এক নিঃশ্বাসে গিলতে অভ্যস্ত। আপদ মুখটাও আবার নিপাট সরল। কাজল ছাড়াই কালো ডাগর চোখ, ছোট ছোট দাঁত, মাজা রং। এমন রানীর মতো মাথা ঘুরিয়ে দেওয়া চলন পেয়েছে যে যারাই দেখে মুখে রা সরে না, চোখে ঠাহর থাকে না। মির্জার বিয়ে থা হয়নি। রুটি সেকে খেতে খেতে হাতে কড়া পড়ে গেছে। ছোটোখাটো কেবল একটা মনোহারি দোকান ছিল, যেটাকে ও জেনারেল স্টোর বলতো। বাড়ি গিয়ে বিয়ে করার ফুরসত পায়নি। কখনো ব্যবসা এত মন্দা চলতো যে দেউলে হবার জোগাড়, আবার কখনো এমন ঢালাও বিক্রিবাটা হতো যে মাথা তোলার সময় পেত না। মাথায় টোপর পড়ার কথাই আসে না। বকশির সঙ্গে লাজোর একটা বাস স্টপে পরিচয় হয়। ওর বউয়ের বাচ্চা বিয়ানোর দিন ঘনিয়ে আসায় একজন কাজের লোকের দরকার ছিল। বাচ্চা হয়ে যেতেই ওরা দিল ওকে মেরে ধরে তাড়িয়ে। তা লাজো তো আর মার আর খেদানি খেতে খেতে অভ্যস্ত। তবে বকশির যেন ওর উপর একটু নেশা ধরে গিয়েছিল। এখনও সাগর পাড়ের বড় কোম্পানির চাকরি পেয়ে যেতে ভাবল, ঠিক আছে ওকে মির্জার ওখানে রেখে দেয়া যাক। বেবুসেদের কাছে গিয়ে হাত গন্ধ করে পড়ে পাওয়া মালটা একটু চেখেই দেখুক না। নিজ মেয়ে ছেলে এনে ঘরে তোলা আমার দ্বারা হবে না। মির্জা কুণ্ঠায় লাল হয়ে গেল। ছাড়ো তো মিয়া, সব কাজকর্ম করে দেবে দেখো। বকশি বোঝাতে লাগলো, না ভাই, আপদটাকে আমার ঘাড়ে কেন চাপাতে চাইছো? সঙ্গে করে নিয়ে গেলেই তো পারো। একলার টিকিট পেয়েছি যে, সারা পরিবারের জন্য তো নয়। ইতিমধ্যে লাজো রান্নাঘরে ঢুকে পড়ে লেহেঙ্গাটা ল্যাঙটের মতো করে কষে বেঁধে নিয়ে লম্বা একটা বাঁশ, যেটার ডগায় ঝাঁটা বাঁধা ছিল, হাতে ধরে সারা ঘর ঘুরে ঘুরে ঝাড়তে শুরু করেছিল। বকশি যখন ওকে মির্জার আপত্তির কথা শোনালো, ও লক্ষ্যই করল না। বাসনপত্তর তাকে তুলে রাখতে বলে কল থেকে জল আনতে চলে গেল। বলিস তো তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাই। দূর হ, তুই কি আমার বর নাকি যে বাপের বাড়ি রেখে আসবি? যা যা পথ দেখ, আমি এখানটা সামলে নেব। বকশি বাছা বাছা গালি দিল,
হারামজাদি, কাকে দেমাক দেখাচ্ছিস? লাজো তার চেয়েও চোখা চোখা গালি এমন ঝাড়ল যে বংশীর মতো লুচ্চা বজ্জাতেরও ঘাম ছুটে গেল। বক্সি চলে যাবার পর মির্জা এমন চুপসে গেল যে একেবারে মসজিদে পালিয়ে গিয়ে বসে ভাবতে লাগলো, খামোকা খরচ বাড়বে, তার ওপর চুরি করা তো আছেই, এ আবার কোন ঝামেলা ঘাড়ে এসে পড়ল। মগরিবের নামাজ সেরে বাড়ি ফিরে তো হতভাগ। মনে হলো যেন ওর মরা মা আবার ফিরে এসেছেন। ঘর সাজানো গোছানো, খাবার জলের নতুন ঘরার উপরে ঝকঝকে মাজা বাটি রাখা, লণ্ঠন সাফ ঝলমলে। মিয়া, খাবার বাড়ি? লাজো অনেক ঘাটের জল খেয়েছে। খাবার তৈরি হয়ে গেছে, গরমাগরম রুটি করে দিচ্ছি, এখনই বসে যান। জবাব শোনার আগেই ও রান্নাঘরে চলে গেল। আলু পালং শাকের তরকারি, জিরে পেঁয়াজ ফোড়ন দেওয়া ভাজা মুগের ডাল। সেই কবে মায়ের হাতে খেয়েছিল। গলায় যেন গরাশ আটকে যেতে লাগলো। পয়সা কোথায় পেলে? ও জিজ্ঞেস করল। মুদিখানা থেকে ধারে এনেছি, তোমার ফিরে যাবার ভাড়াটা দিয়ে দেব। ফিরে যাবার? হ্যাঁ, আমার ক্ষমতা নেই। মাইনে কে চাইছে? তবুও বেশি ঝাল হয়ে যায়নি তো? লাজো ফুলকো রুটি রেকাবিতে দিতে দিতে জানতে চাইল। ধরে নাও রাত খতম। মির্জার মনে হলো বলে ওর আপাত মস্তক জ্বলে যাচ্ছে, কিন্তু লাজো ঝপাঝপ তাজা তাজা রুটি এমন করে এনে দিতে থাকলো যেন রান্নাঘরে কেউ বসে বসে সেঁকে দিচ্ছে। যাক, সকালে দেখা যাবে ভেবে মির্জা নিজের ঘরে চলে গেল। ওর এত বছরের জীবনে এই প্রথম কোনো মেয়ে মানুষ রাতে বাড়িতে থাকলো। কেমন যেন লাগছিল। ক্লান্ত ছিল বলে ঘুমিয়ে পড়ল। না মিয়া, আমি যাচ্ছি না। সকালে ওর বাড়ি ফিরে যাবার কথা তুললে লাজো শেষ কথা দিয়ে দিল। কিন্তু আমার হাতের রান্না পছন্দ হচ্ছে না নাকি? তা নয়, ঘরদোর ঝাটফাট দিচ্ছি না। ওসব তো ঠিক আছে, কিন্তু তাহলে আর কোন দোষটা হলো শুনি? লাজো ঝেঁঝে উঠল। প্রথম নজরেই লাজো মন দিয়ে বসেছিল মির্জাকে নয়, ওর ঘর বাড়িকে। ঘরণীবিহীন এ ঘর তো এখন ওরই নিজের নয় কি? পুরুষের আবার ঘর বলে কিছু থাকে নাকি? ওরা তো ঘরের অতিথি মাত্র। নচ্ছার বক্সিটা তো একটা পোকায় খাওয়া ফল। আলাদা কোঠায় রেখেছিল, তা সেটা আবার হতভাগা নন্দীকুমারের মোষের। সে মোষটাকে তো কবেই খোদা তুলে নিয়েছেন, কিন্তু তাতে কি? এমন গন্ধ ব্যাটা ছেড়ে গেছে যে আজও লাজোর শিরায় শিরায় সে গন্ধ মিশে আছে। তার ওপর আবার লোকটার নানা বায়নাক্কা তো ছিলই। এ বাড়ির রানী তো এখন ওই। মির্জা যে নিপাট ভোঁদা সেটা লাজো ওকে দেখামাত্র বুঝে গিয়েছিল। সত্যিই অতিথির মতো আসে, লাজো সামনে যা ধরে দেয় মুখ বুজে খেয়ে নেয়। টাকা পয়সা ওর হাতে দিয়ে যায়, দু চারবার হিসেব চেয়ে বুঝে গেছে ও পয়সা মারে না। সেই সকালে বেরিয়ে সন্ধেয় ফেরে। লাজো সারাদিন ঘর সামলায়, উঠোনে চান করে। কখনো মন করলে পড়শি রামুর ঠাকুমার কাছে গিয়ে বসে। রামু মির্জার স্টোরে কাজ করে। শিগগিরই তার মন লাজোর ওপর লেগে গেল। বছর 12-13 হবে, মুখ ভর্তি ব্রণ, কুসঙ্গে পড়ে বকে গিয়েছিল। সেই বলেছিল মির্জা প্রায়ই বেশ্যাবাড়ি যায়। কথাটা জেনে লাজোর খুব খারাপ লাগলো। অযথা খরচা। এই বেবিস্যুগুলো এক একটা ডাইনি। ও নিজে তাহলে আছে কি করতে? আজ পর্যন্ত যার কাছেই থেকেছে তারা ওকে ঠাটেই রেখেছে। লাজো এ বাড়িতে এসেছে হপ্তা পার হতে চলল, অথচ এমন অবহেলা আজ অবধি কখনো পায়নি। নারী পুরুষের সম্পর্কটা ও হামেশা খোলা মনেই মেনে নিয়েছে। প্রেমই ও সব থেকে সুন্দর বলে মনে করত। ছোটবেলা থেকেই ওর প্রেমের প্রতি টান। না পেয়েছিল মা না ঠাকুমা দিদিমা যে ওকে ভালো মন্দ শেখাবে। এ ব্যাপারে লাজো বিলকুল পড়শির বেড়ালি, যে বেড়ালের অনুগ্রহকে নিজের অধিকার বলে ভাবত। এদিক সেদিক থেকে অনেক ডাকও পাচ্ছিল, কিন্তু ও এখন মির্জার ঝি, যায়নি। মির্জাকে লোকে উপহাস করবে
এই বলে এড়িয়ে গেছে। মির্জা উপরের বরফের চাঙর সাজলেও ভেতরে বেচারির আগ্নেয়গিরি দাউ দাউ করে ফুটছিল। জেনে শুনেই ও বাড়ি থেকে পালিয়ে বেড়ায়। মনের অদ্ভুত অবস্থা। ওর এই ত্রাসের পেছনে পাড়ার কিছু বকা ছোড়ার হাত ছিল। যেদিকে দেখো লাজোর চর্চা। আজও দুধওয়ালার মুখে ঝামা ঘষে দিয়েছে, কাল পানওয়ালার থোবড়ায় গোবর ছুঁড়ে মেরেছে। লাজো যেদিকেই যাক না কেন লোকে প্রাণ হাতে করে পালাতে থাকে। স্কুলের মাস্টারজি গলিতে ওকে দেখলেই শিক্ষা দিতে আরম্ভ করেন। মসজিদ থেকে বেরিয়ে আসতে আসতে মোল্লাজি ওর চুরির আওয়াজ শুনলেই আইতালকুসি আওড়াতে থাকেন। সেদিন মির্জা একটু বেজার হয়ে বাড়ি এলো। ঠিক সেই সময়ে লাজো নিয়ে এসেছিল। ভিজে চুল কাঁধের ওপর ছড়ানো, ফু দিয়ে উনুন ধরানোর জন্য লালচে গাল, চোখ ছলছলে। মিয়াকে অসময়ে ফিরতে দেখে দাঁত বার করে হেসে ফেলল। মির্জা বিড়বিড় করে কি বলতে গিয়ে পড়তে পড়তে বেঁচে গেল। মাথা নিচু করে রুটি খেয়ে নিল। তারপর আবার মসজিদে গিয়ে বসল। কিন্তু মন বাড়িতে পড়ে রইল। খেয়ে জানে কেন বসে বসে ওর শুধু বাড়ির কথাই মনে আসছিল। ফিরল যখন, লাজো দরজায় দাঁড়িয়ে কারোর সঙ্গে ঝগড়া করছিল। মির্জাকে দেখে সে সরে পড়ল। কে ছেলেটা? ও সন্দেহ বাতিগ্রস্ত স্বামীর মতো করে জানতে চাইল। রঘুয়া। রঘুয়া? মির্জা বহু বছর ধরে দুধ নিচ্ছে, অথচ গোয়ালার নামটাও জানে না। দুধওয়ালা। হুকো ধরিয়ে দি মিয়া। লাজো কথা পাল্টালো। থাক, কি বলছিল? জিজ্ঞেস করছিল কতটা দুধ দেবে। তা তুমি কি বললে? বললাম মর, রোজ যতটা দিস ততটাই দিবি। তারপর? মির্জা তেতে উঠল। তারপর আর কি? বললাম হারামি, তোর মা মোষকে দুধ খাওয়াগে যা। আহাম্মক, খুব বজ্জাত রঘুয়াটা। দুধ নেওয়া বন্ধ করে দাও, আমি স্টোর থেকে ফেরার পথে নিয়ে আসব। রাতের খাওয়া সেরে মির্জা খুব ডাটের মাথায় ধোপ দুরস্ত জামা পরে কানে আতর লাগানো তুলো গুজল। তারপর ছড়ি হাতে গলা খাকারি দিয়ে চলে গেল। লাজো জ্বলে পুড়ে খাক হয়ে যেতে থাকলো। পতিব্রতার মতো গুম হয়ে চেয়ে থেকে মনে মনে বেশ্যাটাকে গাল পাড়তে থাকলো। মির্জার কি ওকে মনে ধরে না? এরকম তো কখনো ঘটেনি। বারবনিতাটি ঘরে অন্য গ্রাহক নিয়ে ব্যস্ত দেখে মির্জা মেজাজ খারাপ করে লালার দোকানে গিয়ে বসল। মাগ্গি গন্ডা আর রাজনৈতিক ওঠাপড়া নিয়ে চুটিয়ে গালমন্দ করে রাজ্যের রাগ বিরক্তি নিয়ে যখন বাড়ি ফিরল তখন 11টা বেজে গেছে। মাথার শিওরে জলের কুজো রাখাই ছিল, কিন্তু ওর চোখে পড়ল না। রান্নাঘরের এক কোণে রাখা কলসি থেকে ঢকঢক করে ঠান্ডা জল খেল, কিন্তু মনের আগুন তাতে আরও হুহু করে জ্বলে উঠল। লাজোর চিকন ফর্সা পা দরজার আড়াল থেকে দেখা যাচ্ছিল। বেকায়দায় পাশ ফিরতে গিয়ে ওর চুড়ি ঝনঝন করে উঠল। পা আরও বেসামাল হলো। মির্জা আরও 1 গ্লাস জল গলায় ঢেলে মনে মনে লাহৌল বিলা কুব্বা আওড়াতে আওড়াতে খাটের ওপর এলিয়ে পড়ল। পাশ ফিরতে ফিরতে ওর চামড়ার নুন ঝাল উঠে গেল। জল খেয়ে খেয়ে পেট ফুলে জয়ঢাক। দরজার পেছন থেকে পা দুটো আরও ব্যাঘাত সৃষ্টি করতে লাগলো। অজানা ভয় ওর গলা টিপে ধরছিল যেন। হতভাগী ভয়ানক, উপদ্রব করবে, কিন্তু শয়তান পেছন থেকে ঠেলা মারতে আরম্ভ করেছে। নিজের খাট থেকে 1 পা যেতেও যেন মনে হলো মাইল পেরোচ্ছে। ততক্ষণে ওর দম ফুরিয়ে গেছে। একটা নিরীহ কথা ওর মনে মাথা চাড়া দিতে লাগলো। যদি লাজোর পা এতটা নগ্ন না থাকে তাহলে তো আর ওর ততটা তেষ্টা পাবে না। যেই না চিন্তাটা ফনা তুলেছে ওর সাহসও অমনি বেড়ে গেল। হতভাগীটা জেগে গেলে কে জানে আবার কি ভেবে বসবে। কিন্তু নিজেকে রক্ষা করার জন্য ঝুঁকি তো না নিলেই নয়। খাটের নিচে চটি খুলে রেখে পা টিপে টিপে নিঃশ্বাস বন্ধ করে ও এগিয়ে গিয়ে এক ঝটকায় লেহেঙ্গার তলার অংশটা টেনে নামিয়ে ঢেকে দিল। পরক্ষণেই ওর অনুশোচনা হতে লাগলো। গরিব বেচারার হয়তো গরম লাগছে। কিছুক্ষণ ইতস্তত করে দোটানায় পড়ার ভঙ্গিতে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। তারপর বুকে পাথর চাপা দিয়ে পেছন ফিরল।
ওর টলমলো পা চৌকাঠ অবধি গেছে কি না গেছে, এমন সময় যেন আকাশ ভেঙে পড়ল। একবার পাশ ফিরে নিয়ে লাজো ওকে জাপটে ধরল। মির্জার দম আটকে যাচ্ছিল, এমন আজব অবস্থায় আগে কখনো পড়েনি। ও হাই হাই করতে থাকলো, আর লাজো ওর সব লাজ লজ্জা লুটে নিল। সকালবেলা মির্জা লাজোর সামনে এসে লজ্জা পাচ্ছিল, যেন ও সদ্য বিয়ে হওয়া কনে বউ। লাজো বুক ফুলিয়ে বিজয়িনীর মতো গুনগুন করে গান গাইতে গাইতে পরোটায় ঘি লাগাচ্ছিল। ওর চোখে রাতের দুর্ঘটনার ছায়া মাত্র ছিল না। ঠিক আগের মতোই দরজার পাশটাতে বসে মাছি তাড়াচ্ছিল। মির্জার ভয় হলো এবার বোধহয় ও ওকে ওর কথায় উঠবস করাবে। দুপুরবেলা যখন লাজো খাবার নিয়ে দোকানে এলো, ওর চলনে একটা অদ্ভুত চমক দেখল মির্জা। লাজো এলে লোকেরা অকারণেই এটা সেটার দাম জিজ্ঞেস করতে দোকানে আসে। বাধ্য হয়ে কিছু কিনতেও হয় তাদের। রা না কেড়ে লাজো তখনই ওজন করতে বসে যায়। জিনিসের সঙ্গে একমুখ হাসি আবদারও বেঁধে দেয়। মির্জা সকাল থেকে সন্ধে পর্যন্ত যতটা না বেচতে পারে, ও এক মুহূর্তে তা পারে। আজ মির্জার এসব পছন্দ হচ্ছিল না, কিন্তু এখন তো মির্জা রাজারও রাজা। গায়ে গত্তি লেগেছে, রঙও সাফ হয়েছে। লোকেরা কারণটা বুঝে ঈর্ষায় জ্বলছিল। মির্জার দিন দিন পাগলামি বাড়ছিল। যতই লাজো ওর সেবা আত্মি করে, ততই ও ওর জন্য পাগল হয়। ওর মনে দুনিয়ার শঙ্কা এসে জড়ো হতে লাগলো। লাজো যে 1 নম্বরের দোকান কাটা, সেটাও ভালোই জানে। সে যখন ওর জন্য দোকানে খাবার পৌঁছতে আসছে, চারপাশ যেন লণ্ডভণ্ড হয়ে যায়। কাউকে তুড়ি মারে, কাউকে কলা দেখায়, কোমর নাচায়। গাল পাড়তে পারতে ওকে আসতে দেখলে মির্জার রক্ত গরম হয়ে যায়। বলে, তুমি আর খাবার নিয়ে এসো না। কি জন্য? লাজো মুখ ভার করে। সারাদিন একলা থেকে থেকে ওর পাগল পাগল লাগে। বাজারে এলে একটু রঙ্গতামাশা হয় তবু। কোনোদিন খাবার না নিয়ে এলে মির্জার মনে নানা রকম সন্দেহ হতে থাকে। কে জানে আবার কি ঝামেলা পাকালো। মির্জা ওর ওপর চোখ রাখার জন্য যখন তখন হেসে হাজির হলে ও তাড়াতাড়ি ওর ক্লান্তি দূর করতে উঠে পড়ে লাগত। এমন ধারা মেয়ে মানুষকে ভয় না পেলে চলে? একদিন হঠাৎ করে বাড়ি এসে দেখে লাজো রদ্দি কাগজওয়ালার সঙ্গে হাবিজাবি কী সব বকে যাচ্ছে, আর রদ্দিওয়ালা দাঁত বার করে শরবত খাচ্ছে। মির্জাকে দেখেই ভেগে পড়ল। মির্জা তখনই ঝাঁপিয়ে পড়ে ওর ঘাড় ধরে 2-4 থাপ্পড় লাথি কষালো। বলি, ব্যাপারটা কি? রাগে মির্জার নাক ফুলে উঠেছে। ঘাটের মরাটা 10 আনা শের বলছিল বলে আমি বললাম, হারামজাদা, নিজের মাকে দিকে যা। রদ্দির বাজার দর 8 আনা শের। রদ্দি বেচতে কে বলেছে? মির্জা গজগজ করতে করতে পা টেনে নিয়ে জুতোর ফিতে খুলতে লাগলো। যেদিন মির্জা গলির ছেলে ছোকরাদের সঙ্গে লাজোকে কবাডি খেলতে দেখল, সেদিন লাজোর খোয়ারের অন্ত রইল না। হাওয়ায় ওর লেহেঙ্গা উঠছিল। বাচ্চারা তো কবাডি খেলছিল, আর তার সঙ্গে তাদের বাপেরা, যারা কোনো এক সময় ওকে কোঠাবাড়ি করে দেবার প্রস্তাব দিত, আর লাজো যথারীতি পাশ কাটাতো। ওর লেহেঙ্গার বদান্যতায় মজা চাকছিল। মির্জা অপরিসীম লজ্জায় মাথা নিচু করে এক পাশ দিয়ে চলে গেল। লোকেরা ওকে বিদ্রূপ করছিল। মিয়াজির দশাটা দেখো, যেন ওর বিয়ে করা বউ। লাজো ওর মনে রোগ লাগার মতো সেটে বসছিল। ও নেই একথা মনে করলেও ওর ঘাম ছুটত। স্টোরে ইদানিং ওর একদম মন বসে না। কে জানে কোনোদিন আবার হয়তো আরও কারো কাছ থেকে মোটা রকম পাবার আশায় হতচ্ছাড়ির জিভে জল ঝরবে। এই চিন্তায় সারাটা সময় ও উত্তক্ত হয়ে উঠছিল। মিয়া, নিকে করে নাও না কেন? মির্জার মনোকষ্ট জেনে মিরন মিয়া সলা দিল। লাহৌল বিলাকুব্বত, নিকার মতো পবিত্র সম্পর্ক এই নষ্ট মেয়ে ছেলেটার সঙ্গে কি করে করব? সারা জীবন বেসামাল লেহেঙ্গা উড়িয়ে এখন ও আমার ঘরের বউ হবে? কিন্তু সন্ধেবেলা বাড়ি ফিরে লাজোকে বাড়িতে না দেখতে পেয়ে ওর যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। হতভাগা লালাটা অনেক দিন ধরে তককে তককে আছে।
কোনো রাখঢাক না রেখেই ও লোক ডেকে সকলের সামনেই জানিয়েছিল, কোঠা নয়, লাজো চাইলে বাংলো বাড়ি বানিয়ে দেবে। মিরন মিয়া তো খুব বন্ধুত্ব দেখায়, কিন্তু সেও চুপিসারে দাও বুঝে এটা সেটা উপহার দিতে ছাড়ত না। মির্জা রেগে আগুন হয়ে বসেছিল। এমন সময় লাজো ফিরল। ও রামুর ঠাকুমার পিঠে মালিশ করতে গিয়েছিল। সেই দিনই মির্জা ঠিক করে ফেলল, পরিবারের নামই ডুবুক আর যাই হোক, লাজোর সঙ্গে নিকাহ করতেই হবে। কেন মিয়া? লাজো তেড়ে উঠল। কেন? আর কারো ওপর চোখ পড়েছে নাকি? মির্জা খেপে গিয়ে বলল। থু থু, চোখ পড়তে যাবে কি জন্য? রাউজি তো বাংলো বাড়ি দেবার কথা বলে, ওর বাংলোয় আমি থুতু দিই, মুখে জুতো মারি। তাহলে? অথচ লাজো কিছুতেই বুঝতে পারছিল না বিয়ে করার কি দরকার। ও তো জন্ম থেকেই ওরই, আর তা থাকবেও। তাহলে ও কি এমন দোষ করলো যে মির্জা নিকাহ করার দরকার মনে করছে? এমন মালিক তো অনেক জন্ম পার করে তবে মেলে। লাজো অনেক কষ্ট পেয়ে এসেছে। ওর চোখে মির্জা দেবদূত। ওর আগের প্রেমিকরা তো ওর মালিক হয়ে ওঠা মাত্র যাতনা দিতে শুরু করত। মির্জা তো ওকে আদরে আহ্লাদে রেখেছে, প্রাণ ভরে ভালোবেসেছে। ওকে দুটো জোড় সোনার দুল দিয়েছে। ও 7 পুরুষে কেউ আসল সোনার গয়না কখনো বোধহয় পড়েনি। ও রামুর ঠাকুমাকে কথাটা বলায় সে তো অবাক। অমিয়া, কেন বাধা পড়তে চাইছো বাপ? শালি বায়না ধরেছে নাকি? শাকচুন্নিটাকে লাগাও 2-4 ঘা, পথে এসে যাবে। মার ধরে যেখানে কাজ হয় সেখানে নিকের কি দরকার? কিন্তু মির্জা ওই একই জেদ ধরে বসেছিল, যদি আমারই হও তো নিকা করো। কেন বাপু, তোমাকে কি ধম্মের বাতিকে পেল নাকি? না ভাই, কথাটা তা নয়। আসলে আমি তো ওকে নিজের বলে মনে করি, তাই। লাজোর মনটা ছিল নরম সরম। ও তো ছুটকো গ্রাহককেও নিজের স্বামীর মতো যত্নাত্তি করেছে। কোনো প্রেমিকের সঙ্গেই কখনো কোনো কার্পণ্য করেনি। কপালে ধন দৌলত জোটেনি ঠিকই, কিন্তু শরীর মন কোনোটাই আগলে রাখেনি। যাকে দিয়েছে প্রাণ খুলে দিয়েছে, যদিও নিয়েওছে দুহাত ভরে। মির্জার কথা অবশ্য আলাদা। ওকে দিতে আর আদায় করে নিতে ও যে কি আনন্দ পেত, তা যদি কেউ জানত। মির্জার তুলনায় অন্যদের তো ওর ওছা বলে মনে হয়, কিন্তু ও নিজের কথা তো জানত। বিয়ে শাদী কুমারী মেয়েদের হয়। জ্ঞান হয়ে স্তক ও তো কোনোদিন কুমারী থাকেই নি। ও কারো বিয়ে করা বউ হবার যোগ্যই নয়। ও মির্জার হাতে পায়ে ধরে অনেক কাকুতি মিনতি করল, কিন্তু মির্জার তখন ঘাড়ে নিকার ভূত চেপেছে। শুভ লগ্ন দেখে একদিন ঈশার নামাজের পর অবশেষে নিকাটা হলো। সারা পাড়া জুড়ে হই হল্লা শুরু হয়ে গেল। ছেলেমেয়েরা ঢোল বাজিয়ে সুহাগ গাইতে লাগলো। কেউ বরপক্ষের হয়ে তো কেউ কনে পক্ষের। মির্জা খুশি মনে সকলকে বাসর জাগানি দিল। লাজো ওরফে কানিজ ফাতেমা বেগম মির্জা ইরফান বেগমের নিকা করা বউ হয়ে গেল। মির্জা লাজোর লেহেঙ্গা পরা বন্ধ করে সরু গোড়ালি চাপা পাজামা কুর্তা তৈরি করালো। কানিজ ফাতমার দুপায়ের মাঝখান খোলা রাখা অভ্যাস। সালোয়ারের দুটো আলাদা আলাদা পায়ের মাঝখানে কুর্তাটা ঝুলছে। যত ঝঞ্ঝাট! পা বারবার আটকে যাচ্ছে, আর ও ধরে ধরে টানছে কেবল। সুযোগ পাওয়া মাত্র ও পাজামাটা খুলে আলনায় রেখে যেই না লেহেঙ্গা উঠিয়ে নিয়ে মাথা গলিয়ে পড়তে গেছে, মির্জা এসে হাজির। ও লেহেঙ্গা কোমরে আটার বদলে দিল হাত ছেড়ে। লাহল বিলা কুব্বত! মির্জা রাগে গড়গড় করতে করতে চাদর টেনে ওর ওপর ছুঁড়ে দিল। ও কি এমন অপরাধ যে করেছে আর মির্জা কি সব যেন ভাষণ ঝাড়ল, ওর কিছু মাথায় ঢুকলো না। ওর এই সব রকম সকমে তো আগে মির্জা খুশিতে ডগমগ হতো, আর এখন সুন্দর লেহেঙ্গাটা তুলে নিয়ে সত্যি সত্যি উনুনে ফেলে দিল। মির্জা বকর বকর করতে করতে চলে গেল, আর ও চোরের মতো বসে থাকলো। চাদরটা খুলে ফেলে ও নিজের শরীরটা খুঁটিয়ে দেখল। কুষ্ঠ ফুটে ওঠেনি তো কোথাও। কলের নিচে বসে চান করতে করতে ও কেবল চোখের জল মুছতে লাগলো। চাটাইওয়ালার ছেলেটা মিঠুয়া ঘুড়ি ওড়ানোর বাহানায় পাশের ছাদ থেকে ওকে চান করতে দেখত রোজ।
আজ লাজো এত আনমনা ছিল যে না ওকে কলা দেখালো না জুতো। বাড়ির ভেতরও পালালো না, বরঞ্চ চাদরটা গায়ে জড়িয়ে নিল। বুকে পাথর চাপা দিয়ে ও শয়তানের আঁতের মতো লম্বা পাজামার দড়ি বাঁধতে গেল। লোকে বলে না, খোড়ার পাই খালে পড়ে, তাই হলো। দড়িটা গেল ঠুকে। চেঁচিয়ে চেঁচিয়ে যখন গলা চিরে গেল, তখন বিল্লো এসে বার করে দিল। এই বন্দুকের খোলটা কোন বদমাইশ যে বার করেছে, যতবার পায়খানা যাও খোলো আর বাঁধো। মির্জা যখন দোকান থেকে ফিরল, তখন আবার কোমরের দড়ি ঢুকে গেছে। ও আঙুল দিয়ে ধরার চেষ্টা করছিল। মির্জার ওর ওপর মায়া হলো, চুমু খেয়ে কোলে বসালো। অনেক কষ্টে দড়িটা হাতে এলো। পাজামা নিয়ে আর কোনো অভিযোগ ওর নেই। কিন্তু এক বিপত্তি এসে হাজির হলো। আগে যেটা লাজোর ছেলে মানুষই বলে মনে হতো, মির্জার বউ হবার পর সেটাই বেহায়াপনা হয়ে গেল। এ ধরনের বাজারু মেয়ে ছেলেদের অঙ্গভঙ্গি ভদ্রবাড়িতে শোভা পায় না। মির্জার স্বপ্নের সেই বাধা গতের স্ত্রী ও হতে পারল না, যার কাছে মির্জা প্রেম ভিক্ষা করতে পারে। এ যদি লজ্জা পাবে তো ও জেদ করবে, এ গোসা করলে ও মান ভাঙাবে, এই তো নিয়ম। লাজো ছিল রাস্তায় পড়ে থাকা নুড়ি পাথর। ফুলদানির ফুল হবার কলাকৌশল ওর জানা ছিল না। বকে ঝোঁকে মির্জা ওর ওপর লাগাম লাগিয়েছে। শেষ পর্যন্ত মির্জা বাঁদরিকে শুধরাতে পারল যা হোক। লাজোকে ভদ্রসভ্য করতে পেরেছে ভেবে মির্জা বেশ নিশ্চিন্তেই ছিল। যদিও আজকাল আর আগের মতো তার বাড়ি পালানোর সেরকম তাড়া থাকে না, তবে সে অন্য কথা। লোকে পাছে বউয়ের আঁচল ধরা বলে, সেজন্য আর সব বরের মতো ইয়ার দোস্তদের সঙ্গে আড্ডাও মারে। প্রেমিকার বায়না আবদার সহ্য করা এক কথা, বউয়ের চোখ রাঙানি পুরুষের সহ্য হয় না। ও বাড়ি না থাকলে লাজোর যাতে একলা না লাগে, সেজন্য ও একটা ঝি রাখার কথা বলাতে লাজোর চোখ দিয়ে যেন রক্ত ফুটে বেরোতে লাগলো। ও জানতো মিয়া আবার বেশ্যাবাড়ি যেতে শুরু করেছে। সারা পাড়ার পুরুষরাই যায়, কিন্তু বাড়িতে আর কারো আধিপত্য বরদাস্ত করতে ও নারাজ। ওর ঝকঝকে করে মাজা বাসনে আর কেউ হাত দিলে কিংবা ও রান্নাঘরে পা রাখলে তার পা দুটোই কেটে ফেলে দেবে ও। মির্জার ওপর কাউকে ভাগ বসাতে দিতেও রাজি, কিন্তু ওর বাড়ির ঘরণী যেন ওই একমাত্র থাকে। দিন গেলে মির্জা বাড়িতে যে লাজো আছে সেটাই ভুলে যেতে লাগলো। সপ্তাহের পর সপ্তাহ দুজনের মধ্যে হু হাঁ ছাড়া কথাই হতো না। যতদিন পর্যন্ত রক্ষিতা ছিল, সবাই ওর পেছনে পড়ত। যেই গেরস্ত বাড়ির বউ হলো, অমনি পাড়া প্রতিবেশীদের চোখে ও মা, বোন, মেয়ে হয়ে গেল। মাদুরওয়ালার ছেলে মিঠুয়া ছাড়া আর কেউ ভুলেও মোটা পর্দার পেছনে থাকা লাজোকে এক পলক দেখার বেয়াদপি পর্যন্ত করত না। বিশ্বস্ত প্রেমিকের মতো এখনও মিঠুয়া আগের মতোই কোঠাবাড়ির ছাদের ওপর ঘুড়ি ওড়ায়। মির্জা চলে গেলে কাজকর্ম সেরে লাজো কলের নিচে নাইতে বসে। পর্দার কথা মনে রেখেই তো কলটা লাগিয়েছিল। তাছাড়া কোঠাবাড়ির দিকে তাকানোও লাজো ছেড়ে দিয়েছে। সে রাতে মির্জা ইয়ার দোস্তদের সঙ্গে ফুর্তি করবে বলে আর বাড়ি ফেরেনি। সকালে ফিরেই চান টান সেরে স্টোরে চলে গেল। লাজো তো খাপ্পা হয়েই ছিল। ঠিক তখনই ওর চোখ কোঠাবাড়ির দিকে গেল, কিংবা হতে পারে মিঠুয়ার নজরেই তীরটা ছিল, যেটা ওর জলে ভেজা শরীরে একেবারে সোজা বিঁধে গেল। ছোকরার ঘুড়ি অনেক দিন পরে আবার কেটে গেল। লাজো চেঁচিয়ে উঠে হয় জেনে শুনে নয় কিছু না ভেবেই বিনা চাদরে তাড়াতাড়ি উঠে পড়ে মিঠুয়ার চিলেকোঠায় ঢুকে গেল। যেন সামনের বাড়িটায় বিদ্যুৎ ঝলসে উঠল। হঠাৎ ওর খেয়াল হলো কলটা তো খোলাই রয়ে গেছে, সুতরাং আবার ফিরে আসতে হলো। এরপর থেকে যখনই লাজো ময়রার কাছ থেকে কিছু আনানোর জন্য ভারী পর্দাটা সরাতো, মিঠুয়াকে আশেপাশে ঘুরঘুর করতে দেখা যেত। এই মিঠুয়া, কি সারাদিন গোবর গণেশের মতো বসে থাকিস রে? যা না, দুটো কচুরি এনে দে না, চাটনিতে বেশি করে ঝাল দিতে বলিস। মিঠুয়ার তো পোয়া 12। যদি ভুল করে চান করার সময় ওর বাড়ির দিকে লাজোর চোখ না যায়, তাহলে অস্থির হয়ে উঠত। যে লাজো সারাটা জীবন ধরে সকলকে দুহাতে প্রেম বিলিয়ে এলো, সে এখন মিঠুয়াকে দিতেও রাজি। মির্জা খাবার না খেয়ে ফেলে রাখলে কি তাই বলে সেটা ফেলে দেবে?
নাকি না খেতে পাওয়া কাউকে দিয়ে দেবে? মিঠুয়ার থেকে বেশি ওর কি প্রার্থী কে আর আছে? মির্জা লাজোর পায়ে বিয়ের শেকল পরিয়ে ধরে নিল যে ও এখন থেকে গেরস্ত পোষা ঘরের বউ হয়ে গেল। নিজের চোখে কাণ্ডটা না দেখলে তো বিশ্বাসও হতো না। লাজো ওকে এমন অসময়ে দরজায় আসতে দেখে না হেসে পারল না। ও স্বপ্নেও ভাবেনি যে মির্জা ওর উদ্দামতাকে খারাপ চোখে দেখবে। মিঠুয়া সেটা কিন্তু আঁচ করেই ধুতি তুলে এমন দৌড় লাগালো যে 3টে গাঁ পার করে তবে হাঁপ ছেড়ে বাঁচল। রোদে জলে মানুষ হয়েছে বলেই লাজো মির্জার তুলোধনা মার সয়ে গেল। তা যদি না হতো তো অক্কা পেত। মুহূর্তে সারা গায়ে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল যে মির্জা ওর বউকে মিঠুয়ার সঙ্গে হাতে নাতে ধরে ফেলে দুটোকেই জাহান্নামে পাঠিয়ে ছেড়েছে। মির্জার তো মুখে চুনকালি পড়লই, পরিবারের নামও ডুবল। দলে দলে লোকে তামাশা দেখতে ভিড় করল। কিন্তু মিঠুয়ার ভেগে যাওয়াতে আর মির্জার ঘরণীর হাড়গোড় ভাঙা দয়ের মতো হাল দেখে তারা বড্ড নিরাশ হলো। তবে বেঁচে যাবে, রামর ঠাকুমা বুড়ি ঠিক ওকে ঠিক করে দেবে। যদি কেউ ভেবে বসে যে এত জুতো খেয়ে লাজো মির্জার মুখ দর্শনও করতে চাইবে না, তাহলে তোবা করো। মারধরি তো ওকে আসল বাঁধনে বেঁধেছে, যা নিকাও করতে পারেনি। লাজো তো জ্ঞান ফিরতেই মির্জা কেমন আছে জিজ্ঞেস করতে থাকলো। ওর যেসব মালিক ছিল কোনো না কোনো সময়ে তারা প্রেমিক সেজে বসত। সে অনুগ্রহের পর মাইনের প্রশ্নই খতম হয়ে যেত। চর চাপটা ছিল উপরই ফাও, তা সে মার বলে মার। মির্জা আজ পর্যন্ত কখনো ওকে অবহেলা করেনি। অন্য মালিকরা তো এমনিতেই ইয়ার বন্ধুদের হাতে ওকে তুলে দিতে ছাড়ত না। মির্জা এখনও ওকে একান্ত নিজের বলে মনে করে। ওর ওপর যে অধিকার আছে সেটা জানে। এটা ওর কাছে কম ইজ্জতের কথা? যদিও আর ওর সঙ্গ চাইতো না, তাও ওকে ভালোবাসত। মারের ব্যথার চেয়ে মির্জার দেওয়া পীড়াটা প্রধান হয়ে উঠল। সবাই ওকে বোঝালো, বাঁচতে চাস তো পালা, কিন্তু ও কথা কানে নিল না। মিরন মিয়া মির্জাকে নিরস্ত করল। অপমান করে তাড়িয়ে দেবার বদলে প্রাণে মেরে লাভ হবে না। ওর মুখ তো যা ডোবার ডুবেইছে, আর লাজও দিব্যি বেঁচে আছে। এখন মির্জা লোককে কেমন করে মুখ দেখাবে? ভাই, একটা বেশ্যা মেয়ের জন্য কি ফাঁসিতে লটকাবে? পরোয়া করি না। মিয়া, শালিকে সোজা তালাক দিয়ে দাও, রেহাই পেয়ে যাবে। মিরন মিয়া বোঝালো। আরে ভদ্র ঘরের মেয়ে হতে তো কথা ছিল। মির্জা তখনই তালাক দিয়ে দিল। সাকুল্যে 32 টাকা দেনমোহর আর ওর জামা কাপড় রামুর ঠাকুমার বাড়ি পাঠিয়ে দিল। তালাকের খবর পেতেই লাজোর ধরে প্রাণ এলো। মনে হলো যেন মাথা থেকে বোঝা নেমে গেল। নিকা ওর সই ছিল না। নিকার জন্যই তো এত সব ঘটে গেল। যাক, পাপ বিদেয় হলো। রামুর ঠাকুমাকে প্রশ্ন করল, মিয়া রাগ করে নেই তো? তোর মুখ দেখতো না, চাইতো যা ভাগ এখান থেকে। মির্জা তালাক দেবার খবর চোখের পলকে গোটা মহল্লায় রটে গেল। সঙ্গে সঙ্গে লালা খবর পাঠালো, বাংলো তৈরিই আছে, ওখানে তোর মাকে রাখগে যা। লাজো জবাবে বলে পাঠালো। মোট 32 টাকা থেকে 10 টাকা ও বোর্ডিং লজিং হিসেবে রামুর ঠাকুমাকে দিল। সরু গোড়ালির পাজামাটা শকুরার বউকে দিয়ে নামমাত্র দামে বেচল। দিন 15 বিছানায় লুটোপুটি খেয়ে শেষে উঠে দাঁড়ালো। হতভাগী শরীরে যেন ধুলো পড়েছিল, এবার সাফ হলো। জুতো খেয়ে যেন চেকনাই বেড়েছে, কোমরে আরও বেশি করে জোর পেয়েছে। পানের খিলি কিংবা কচুরি নিমকি আনতে ময়রার দোকানে যখন যায়, গলিতে সাড়া পড়ে যায়। লোকের চলাফেরা বাড়ে, মির্জার বুকে যেন করাত চলে। একদিন পানওয়ালার সঙ্গে এলাচ দেওয়া নিয়ে তক্কাতক্কি করছিল। সে বেশ মজা পাচ্ছিল। মির্জা করুণ চোখে মুখ লুকিয়ে চলে গেল। ভাই, তোমার তো মাথা খারাপ হবার দশা। এখন তোমার এই অবস্থা দেখে ও যা ইচ্ছে তাই করে বেড়াবে। তালাক দিয়ে দিয়েছ, ওর সঙ্গে আর কী সম্পর্ক? মিরান মিয়া ওকে বোঝাতে চাইল। ও আমার বউ ছিল, কি করে সহ্য করি বলো? মির্জা চটে গেল। তাতে কি, এখন তো আর বউ নেই। আর সত্যি বলতে কি, তোমারও কোনো দিনই হয়নি। আর নিকা হয়েছিল যে, সেটা কোনো দিনই ন্যায্য ছিল না। তার মানে? হয়নি ভাই, কে জানে ও কার বেজম্মা সন্তান।
বেজম্মার সঙ্গে নিকা তো অবৈধ। পরে মোল্লাজিও প্রমাণ করে দিলেন যে বেজম্মার সাথে নিকা শাস্ত্রবিরুদ্ধ। তাহলে ধরে নাও আমার বেইজ্জতি হয়নি। মির্জা মিটিমিটি হাসল। বাবা, মাথা থেকে বোঝা নেমে গেল। মোটেই না, মিরন মিয়া ওর কথার মাঝে বলল। আশ্চর্য, তালাকও হয়নি তাহলে? আরে ভাই, নিকাই হয়নি যখন, তখন তালাক হবে কোত্থেকে? খামোকা দেনমোহরে ৩২টা টাকা জলে গেল। মির্জার আফসোস হতে লাগলো। চটজলদি এ খবরটা সারা মহল্লায় লাফিয়ে বেড়াতে লাগলো যে মির্জার সঙ্গে ওর ঘরণীর না হয়েছে নিকা না তালাক। সব শুদ্ধ ৩২ টাকা যে ডুবেছে তাতে কোনো সন্দেহ নেই। এই দারুণ সুসমাচার শুনে তো লাজো নেচে উঠল। নিকা আর তালাক এ দুটো বোঝা ওর দম বন্ধ করে দিচ্ছিল। এখন ঘাট থেকে নেমে ওর যেন ধরে প্রাণ এলো। সবচেয়ে আনন্দের কথা, মিয়ার মাথায় কলঙ্ক লাগেনি। মিয়ার বেইজ্জতি হওয়াতে ও বড্ড কষ্ট পেয়েছিল। ওর বেজম্মা হওয়াটা ঠিক সময়ে কাজে লাগলো। খোদা রক্ষা করেছেন। বেজম্মা না হয়ে কারো বৈধ সন্তান হলে তো সব মাটি হয়ে যেত। রামুর ঠাকুমার বাড়িতে লাজো হাঁপিয়ে উঠছিল। সারা জীবনে ও কারো ঘরে ঘরণী হবার সুযোগ পায়নি আগে। ও বাড়ির জন্য চিন্তা হচ্ছিল। চুরি চামারির ভয়ে এতদিন মিয়া কাউকে ঝাঁট পর্যন্ত দিতে দেয়নি। রাজ্যের জঞ্জাল জড়ো হয়েছে নিশ্চয়ই। মির্জা স্টোরে যাচ্ছিল। লাজো ওকে রাস্তায় ধরে ফেলল। তাহলে মিয়া, কাল থেকে আবার কাজে আসি? ও আহ্লাদি সুরে বলল। লাহৌল বিলা কুব্বাত। মির্জা হ্যাঁ সূচক মাথা নেড়ে লম্বা লম্বা পা ফেলে চলে যেতে যেতে ভাবল, কোনো একজন কাজের লোক রাখতেই হবে যখন, এই বজ্জাত মেয়ে ছেলেটাই সই। কথা খোলসা হয়ে গেল। কালটালের অপেক্ষা না করেই লাজো ছাদ বেয়ে বাড়িতে লাফিয়ে ঢুকে লেহেঙ্গাটাকে ল্যাঙটের মতো করে নিয়ে এঁটে কাজে লেগে পড়ল। সন্ধেবেলা বাড়ি ফিরে মির্জার মনে হলো ওর মরা মা যেন ফিরে এসেছেন। ঘর তকতক করছে, চন্দন আর ধুনোর হালকা সুবাস, নতুন ঘরার উপর ঝকঝকে মাজা বাটি। মন ভরে গেল। কথা না বলে রুটি তরকারি খেতে লাগলো। লাজো তার অধিকার অনুসারে দোরগোড়ায় বসে হাওয়া করতে লাগলো। রাতে যখন দুটো মোটা পর্দা পেতে লাজো রান্নাঘরে শুলো, মির্জার আবার সেই পুরনো তেষ্টাটা এন্তার পেতে লাগলো। মনকে চোখ ঠেরে শুয়ে শুয়ে চুরির ঝংকার শুনতে শুনতে লাগলো আর এপাশ ওপাশ করতে লাগলো। মন বলছিল, বড্ড অনাদার করেছে ওর। লাহদ বিলা কুব্বাত। হঠাৎ মিনমিন করে কিছু বলে পর্দার আড়ালে শুয়ে থাকা ওর ঘরণীকে বুকে জড়িয়ে ধরল। নমস্কার।